Good afternoon, and thank you for my dear students. All thank you for giving me this opportunity to introduce myself. I hope all my dear students are okay. Today I will discuss the new interesting topic about the refraction of light. তো যাই হোক, আজকে আমরা 53 নম্বর লেকচারে আজকে আমাদের লেকচারটি হবে 53 নম্বর লেকচারে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ সম্পর্কে আলোচনা করব। যদিও আমরা 52 নম্বর লেকচারে এই জিনিসটি আলোচনা করেছিলাম এবং একটা এর বড় প্রমাণ আছে, এক্সপ্লানেশন রয়েছে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য আমরা 52 নম্বর লেকচারটিকে স্প্লিট করে বা জাম্প করে আমরা 53 দিকে আসলাম, কারণ না লেকচারটা একটু বড় হবে এবং তোমাদের আনকমফোর্টেবল হয়। তো যাই হোক, তো মিনিমাম ডেভিয়েশন, কোন একটা প্রিজমের মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কি? আমরা সেদিন বলেছিলাম যে আপতন কোণের একটা ঠিক নির্দিষ্ট মান থাকে, যে আপতন কোণের জন্য চ্যুতিকোণ সর্বনিম্ন হয়। আজকে ওই জিনিসটাই আমরা দেখব। আমরা এটাকে আমরা দুটো ওয়েতে দেখব, দুটো মেথডে দেখব। একটা হচ্ছে তোমার এই গ্রাফিক্যাল অ্যানালাইসিস থেকে দেখব, আর একটাকে আমরা পারলে ওটা হচ্ছে গিয়ে বলা যেতে পারে ক্যালকুলাস বিদ্যা। ক্যালকুলাস থেকে আমরা করব। ক্যালকুলাস থেকে করার চেষ্টা করব। তো এটা হচ্ছে গিয়ে ডেভিয়েশন ভার্সেস আপতন কোণের লেখচিত্র। তা আমরা এটাকে আমরা এই আপতন কোণের বা আই অক্ষের সমান্তরালে একটা বাহু কনসিডার করলাম, এবি একটা সমান্তরাল বাহু কনসিডার করলাম, যেটা হচ্ছে কি তোমার এই লেখচিত্রের এ ও বি বিন্দুতে ছেদ করেছি। আমরা বললাম যে মিনিমাম ডেভিয়েশনের লেখচিত্রটা আমরা অঙ্কন করেছি, মিনিমাম না ডেভিয়েশন ভার্সেস আপতন কোণের যে আমরা লেখচিত্রটা অঙ্কন করেছি, সেই লেখচিত্রে আমরা দুটো, এটা ফার্স্ট মেথড বলা যেতে পারে। এটা ফার্স্ট মেথড, মিনিমাম ডেভিয়েশনের হিসাব করা মেথড, বা এটাকে বলা যেতে পারে গ্রাফিক্যাল অ্যানালাইসিস। লেখচিত্রের প্রকৃতি বিশ্লেষণ। আমরা বললাম যে আপতন কোণের যে রেখা আই অক্ষের সমান্তরালে একটা বাহু কনসিডার করলাম এবি, যেটা এবির বাহুটি এই ডেভিয়েশন ভার্সেস আপতন কোণ লেখচিত্রের এই বক্রতার দুটি বিন্দুতে ছেদ করে একটা এ একটা বি। আমরা বললাম এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে I1, ডেল্টা, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে I2, ডেল্টা। মানে আমরা বলছি, বা এটাকে আমরা ডেল্টা এক্স বললাম,
এটার নাম ডেল্টা এক্স, এটার নাম I1, এটার নাম I2। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে মিনিমাম ডেভিয়েশন বলো বা ডেভিয়েশন ভার্সেস আপতন কোণের যে লেখচিত্র বলো, সেই লেখচিত্রে আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল অক্ষের সমান্তরাল যদি কোনো বাহু থাকে, তাহলে সেই বাহুটি এই লেখচিত্রে যে দুটি বিন্দুতে ছেদ করে, সেই দুটি বিন্দুর যে স্থানাঙ্ক আমরা পেলাম, একটা এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার I1, ডেল্টা এক্স, এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার I2, ডেল্টা এক্স। তো এখানে I1 I2 কিন্তু সমান নয়। I1 এর মান কত? I1 এর মান এটা, সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা তোমার 20 ডিগ্রি, আর এটা তোমার ধরে নেওয়া হচ্ছে তোমার 60 ডিগ্রি। আপতন I2 কোণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, I1 I2 এ সবই অ্যাঙ্গেল, ডেল্টা সবই অ্যাঙ্গেল কোণ। তাহলে আপতন কোণ এটা I1, এটা I2। কিন্তু একটা কথা ভেবে দেখো, যখন I1 তখন তোমার ডেভিয়েশন ডেল্টা এক্স, যখন I2 তখন তোমার ডেভিয়েশন ডেল্টা এক্স। একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। অর্থাৎ একটা জিনিস এখান থেকে বোঝানো যাচ্ছে যে আপতন কোণ একটা মিনিমাম ডেভিয়েশন আছে, একটা মিনিমাম ডেভিয়েশনটাকে যদি আমরা আপতন কোণটাকে কমিয়ে নেই বা বাড়িয়ে নেই, এটা থেকে ধরো তোমার মিনিমাম ডেভিয়েশন, এটা ধরো পার্টিকুলার, এটা আপতন কোণের একটা পার্টিকুলার ভ্যালু যেখানে মিনিমাম পাবো না, মিনিমাম ডেভিয়েশনটা পাবো। তো এই মিনিমাম ডেভিয়েশন থেকে যদি আমরা আপতন কোণটা, এটা কি ধরো এটা তোমার 60 ডিগ্রি সাপোজ, বা এই I1টা ধরেন তোমার 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 40 ডিগ্রি যদি আমরা কমিয়ে নেই 20 ডিগ্রি করি, বা 40 ডিগ্রি আমরা বাড়িয়ে নেই 60 ডিগ্রি করি, তাহলে 20 ডিগ্রি বলো বা 60 ডিগ্রি বলো, যেভাবেই আমি রশ্মিটাকে আপতন করি না কেন, দুই অবস্থাতেই আমাদের হচ্ছে কি তোমার ডেভিয়েশন যেটা পাবো সেটা ডেল্টা এক্স পাবো। অর্থাৎ যখন আমরা এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে পাঠালাম, তখন কি এই I2 কত হলো? 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এখানে I2টা এটা I2 না, এটা I1, তোমার এটা I2 না, এটা এখানে I2 মানে এই I2 না, এখানে I2 মানে এখানে একরকম ইনসিডেন্ট অ্যাঙ্গেল একরকম I1, একটা হচ্ছে I2। অর্থাৎ ইনসিডেন্ট অ্যাঙ্গেল এই মিনিমাম ডেভিয়েশন থেকে কমালে কিংবা বাড়ালে, তাহলে একটা নির্দিষ্ট ওয়েতে যদি কমানো হয় বা বাড়ানো হয়, তা উভয় অবস্থাতেই যে ডেভিয়েশনটা পাবো সেই ডেভিয়েশনটা ফিক্সড পাবো। অর্থাৎ তাহলে এটা হচ্ছে তোমার কি মিনিমাম ডেভিয়েশন, এটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন। যে মিনিমাম ডেভিয়েশনে আমরা কি পাবো, এটা ধরুন তোমার আই মিন যেখানে এই মিনিমামের থেকে অ্যাঙ্গেল যদি আমরা কমিয়ে দেই বা অ্যাঙ্গেল বাড়িয়ে দেই, তো উভয় অবস্থাতেই আমরা মানে যদি একটা নির্দিষ্ট ওয়েতে অ্যাঙ্গেল বাড়াতে থাকি বা কমাতে থাকি, তাহলে উভয় অবস্থাতে আমরা ডেভিয়েশনটা নির্দিষ্ট হারে বাড়বে বা কমবে। এদিকে কি তোমার এদিকে বাড়লো, উভয় অবস্থাতে বাড়বে অবশ্য, এদিক থেকে যাওয়া হয়। তাহলে প্রথম 0 থেকে অ্যাঙ্গেল বাড়াতে শুরু করলে আইএম পর্যন্ত তোমার ডেভিয়েশন আস্তে কমতে থাকে, ঠিক আইএম এ ডেভিয়েশন 0 হয়, এবং আইএম থেকে যদি আমরা বাড়াতে থাকি তাহলে ডেভিয়েশন আস্তে আস্তে বাড়তে থাকে। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই অ্যাঙ্গেলটা কত? I2, এই অ্যাঙ্গেলটা কত? I1। তাহলে এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কত? I2 মাইনাস I1। একটা আমরা যদি লেন্থ হিসেবে মনে করি এটাকে, তাহলে এখানে আমরা বলতে পারি, তো এখানে আমরা বলতে পারি সুতরাং লেখচিত্র থেকে পাই এবি বাহুর দৈর্ঘ্য কত? এবি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে তোমার I2 মাইনাস I1, I2 মাইনাস I1। আচ্ছা, এবিটাকে যদি আমরা ডাউনওয়ার্ড করি, এই জায়গায় নিয়ে আসি, এই জায়গায় একটু সমান্তরাল বাহু কল্পনা করি, তাহলে এখানে আমরা বললাম এটা তোমার I1 প্রাইম, এটা তোমার হচ্ছে I2 প্রাইম। তো এখানে তোমার হচ্ছে A প্রাইম B প্রাইম। তাহলে এখানে আমরা যদি দেখি যে এবি বাহুটা আস্তে আস্তে ভূমির দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে A প্রাইম B প্রাইম বাহুর দৈর্ঘ্যটা কত হবে? A প্রাইম B প্রাইম বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার I2 প্রাইম মাইনাস I1 প্রাইম। অবশ্যই এখানে আমরা কি দেখলাম,
অবশ্যই, অর্থাৎ আমরা এখানে বলতে পারি অর্থাৎ এবি থেকে এবি গ্রেটার দ্যান এ প্রাইম বিটা, এই বাহুর থেকে এই বাহুটা বড়, কারণ এই বাহুটা কত, এই বাহুটা দৈর্ঘ্য এতটা, এই বাহুর দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা এটা থেকে বড়। তাহলে কোনো একটা শর্তে এই বাহুটা যদি কমাতে, মানে আমরা এইভাবে মানে লোয়ার করতে করতে মানে আপতন কোণটাকে আমরা কি করলাম, আপতন কোণটাকে আমরা কি করছি আস্তে বাড়াতে থাকলাম। তাহলে আপতন কোণ আমরা বাড়াতে থাকলাম বা তোমার এই কোণটাকে আমরা কমাতে থাকলাম, তোমার কি মিনিমাম অ্যাঙ্গেল থেকে আমরা আপতন কোণ মানে কমাতে বাড়াতে থাকলাম, বা মিনিমাম অ্যাঙ্গেলের থেকে আপতন আমরা কমাতে বাড়াতে এদিকে আমরা বাড়াতে থাকলাম বা এইদিকে কমাতে থাকলাম। তাহলে উভয় অবস্থাতেই মানে মিনিমাম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, নির্দিষ্ট অ্যাঙ্গেল, তার থেকে আমরা আপতন কোণ আমরা কি করতে থাকি, আপতন কোণ আস্তে আস্তে আমরা এখান থেকে যদি আপতন কোণ আমরা কি করতে বাড়াতে থাকি, এটা অ্যাঙ্গেলটাকে বাড়ছে, বা এখান থেকে আপতন কোণটা হচ্ছে তোমার কমতে থাকে, আপতন না নির্গমন কোণ, যদি নির্গমন কোণ কমতে থাকে এবং আপতন কোণ বাড়তে থাকে, তাহলে একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা এই পয়েন্টে কনসিডার করি, এই পয়েন্টে যদি এবি বাহুটা কনসিডার করি, তাহলে এখানে I1 এবং I2 কি থাকবে, মানে যখন অর্থাৎ অর্থাৎ যখন AB ইজ ইকুয়াল টু 0, এখানে তো লেন্থ নেই, লেন্থটা কমতে থাকবে, কমতে কমতে এবি যখন 0 হবে তখন কি হবে, তখন তোমার হচ্ছে কি যে I2 এবং I1 সেটা 0 হবে, অর্থাৎ I2 ইজ ইকুয়াল টু I1 হবে, সেটাকেই আমরা বলছি I মিনিমাম। তাহলে অ্যাট হোয়াট কন্ডিশন দ্য ডেভিয়েশন শুড বি মিনিমাম, যখন এই I1 এবং I2 সমান হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রিজমের আপতন কোণ এবং নির্গমন কোণ, হ্যাঁ তোমাদের মনে হচ্ছে এটা তো নির্গমন কোণ নয়, এটা একই নিয়মে, যদি তোমার আপতন কোণ বাড়তে থাকো তো নির্গমন কোণ মানে একই হারে বাড়তে থাকে, মানে আপতন কোণ বাড়তে থাকলে নির্গমন কোণ বাড়তে থাকে, আপতন কোণ কমাতে থাকলে নির্গমন কোণ কমতে থাকে। আপতন কোণের সঙ্গে নির্গমন কোণ সরাসরি সমানুপাতে প্রযোজ্য, কি বা কেন সমানুপাতে প্রযোজ্য সেটা আমরা এর পরবর্তী যে এক্সপেরিমেন্টটা পাবো, আমরা এর পরবর্তী যে প্রমাণটা পাবো সেখানে তোমাদের ক্লিয়ার হবে। শুধু এইটুকু শুনে রাখো, এখন আপাতত শুনে রাখো যে আপতন কোণের সঙ্গে এই নির্গমন কোণ সমানুপাতে পরিবর্তিত হয়। যদি আপতন কোণ আমরা কমাতে থাকি তো নির্গমন কোণ অটোমেটিক্যালি কমতে থাকবে, আপতন কোণ যদি আমরা বাড়াতে থাকি নির্গমন কোণ বাড়তে থাকবে। তাহলে আপতন কোণ এবং নির্গমন কোণ একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, যেই ভ্যালুটার জন্য যোগফলটা কি আসবে, সেই যোগফলটা তোমার হচ্ছে গিয়ে আপতন কোণ এবং নির্গমন কোণের জন্য দেখা দেবে, সেই মানটা তোমার যে প্রিজম অ্যাঙ্গেলের সমান হবে, তখন তোমার ডেভিয়েশনটা মিনিমাম হবে, বা সেখানে তোমাদের এই দুটো এই যে লেন্থটা 0 হবে। এটা তো তোমার মিনিমাম ডেভিয়েশনের একটা ক্রাইটেরিয়া, এটাকে আমরা গ্রাফিক্যাল নেচার থেকে বলতে পারি, তাহলে এটাকে আমরা আই মিন বলছি, ঠিক আছে। এটা ছাড়াও আরও একটা মেথড আছে, সেটা থেকে আমরা দেখব, সেটা একটা বড় মেথড। এটা ছাড়াও আমরা একটা বড় মেথড দেখব, যেটাকে বলা হয় যেটাকে বলা যেতে পারে অ্যানালাইসিস, যেটাকে বলা যেতে পারে ওটাকে কি বলা যেতে পারে, ওটাকে বলা হয় ক্যালকুলাস বিদ্যা দিয়ে। যাই হোক, এটা একটু দেখে রাখো। আমরা সেকেন্ড মেথড, কোন শর্তে চুক্তিকোণটা মিনিমাম হয়, সেই চুক্তিকোণটা আমরা মিনিমামের চুক্তিকোণটা বের করার আমরা কি করবো, একটা ক্যালকুলাস বিদ্যা দিয়ে একটা প্রমাণ করার চেষ্টা করবো। ওটা পরীক্ষায় আসে না, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা করতে পারো নাও করতে পারো, সেলফ সার্চ। বাট তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যাদের যখন মিনিমাম, তাহলে আমাদের এখান থেকে কি আসলো, কোন শর্তটা আসলো, আগের থেকে আমরা কি কন্ডিশন পেলাম, when the incident angle and emergent angle should be equal, মানে নির্গত রশ্মি should be equal, then the deviation of a prism should be minimum.
দ্যাট ইজ অর্থাৎ I1 ইজ ইকুয়ালস টু I2। তাহলে যখন I1 এবং I2 সমান হবে তখন 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 ডেভিয়েশনটা মিনিমাম হবে। অর্থাৎ মিনিমাম ডেভিয়েশন আমরা কি বলতে পারি, যে তাহলে ডেভিয়েশন কি হবে, ডেভিয়েশন শুড বি মিনিমাম হবে। মিনিমাম হবে কখন, যখন যেহেতু I1 প্লাস এটাও I1 হবে মাইনাস এ, অর্থাৎ 2 অফ I1 মাইনাস এ। তো ডেভিয়েশন আমরা কি জানি, ডেভিয়েশন I1 প্লাস I2 মাইনাস এ। I2টা যদি I1 হয় তাহলে কি আছে 2I1 মাইনাস এ, অথবা এটাকে আমরা লিখতে পারি, চাইলে লিখতে পারি যে 2I2 মাইনাস এ, এটাও হতে পারে 2I2 মাইনাস এ। এটা তো ডেভিয়েশনটা মিনিমাম হতে পারে, সে যে কোনোটাই হতে পারে। এটা আমরা ক্যালকুলাস বিদ্যা দিয়ে দেখব। তাহলে আমরা কি জানি, যে ধরা যাক কোনো একটি প্রিজম সেট XYZ একটি প্রিজম সেট, যার প্রিজম কোণের মান হচ্ছে কি এ, যেখানে PQ একটি আলোক রশ্মি সেই প্রিজমের XY তলের মধ্যে অবিলম্বের সাপেক্ষে অবিলম্ব N1 ও এর অবিলম্বের সাপেক্ষে I কোণে আপতিত হয়, এবং সেই রশ্মিটি প্রিজমের মধ্যে R1 কোণে প্রতিসরণ ঘটে। তাহলে সেই প্রিজম সেই রশ্মিটি QR পথে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রিজম এবং বায়ুর সংযোগস্থল আসে। আবার সেই বায়ু এবং কাছের সংযোগস্থল R বিন্দুতে এসে সেই রশ্মিটি অবিলম্বের সাপেক্ষে R কোণে আপতিত হয়, এবং সেই রশ্মিটি বায়ুর মাধ্যমে I2 কোণে নির্গমন ঘটে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি, সেই প্রিজমের কোনো একটি ছেদের ক্ষেত্রে আলোক রশ্মি বিচ্যুতি কোণের রাশিমালা আমরা জানি যে I ডেল্টা ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ ঘটে। এবং আমরা কি জানি, এবং যে বিচ্যুতি প্রিজম কোণ কত হয়, প্রিজম কোণের মানটা হচ্ছে তোমার R1 প্লাস R2 হয়। এবার একটা জিনিস শোনো, এই ডেল্টার মানটা মেইনলি পুরোপুরি নির্ভর করছে এই I1 এর উপর। ডেল্টার মানটা পুরোপুরি I1 এর উপর নির্ভর করছে, কারণ যদি আমি I1টা বাড়াতে থাকি, বৃদ্ধি করতে থাকি, মানে I1টা যদি আমরা বৃদ্ধি করি, তো আমাদের R1টা বৃদ্ধি পাবে। ভালো করে বোঝার চেষ্টা করো কেন, তার কারণ এখানে বোঝার চেষ্টা করো, এটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম, এটা I, এটা R। I যদি এটা হয় তো R এটা হবে, I যদি এটা হয় তো R এটা হবে, I যদি আরো বড় হয় তো R একটু আরো বড় হবে। তাহলে I বৃদ্ধির সঙ্গে সঙ্গে R বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা I1, এটা R1। তাহলে I1 বৃদ্ধির সঙ্গে সঙ্গে R1 বৃদ্ধি পায়। আচ্ছা, R1 বৃদ্ধির সঙ্গে সঙ্গে R2 হ্রাস পায়, মানে R2 কোণটা কমে যায়। কেন R2 কমে যায়, তার কারণ তোমরা ভেবে দেখো যে আমরা জানি প্রিজম কোণ A সমান সমান R1 প্লাস R2। তাহলে R2 সমান সমান কি হবে, A মাইনাস R1। তাহলে R1 যদি বৃদ্ধি পায় R2 কমে যাবে। কেন, A তো নির্দিষ্ট, A তো চেঞ্জ হবে না। ধরে না এটা তোমার 50 ডিগ্রি, তাহলে I1 20 থেকে 30 আসলো, তাহলে কত আসলো, এবার পার্থক্যটা 20 আসলো। 30 থেকে 40 আসলো, তাহলে পার্থক্যটা কত, 10 আসলো। 40 থেকে 45 পার্থক্য 5। তাহলে কি I1 বৃদ্ধির সঙ্গে সঙ্গে R1 বৃদ্ধি পায়, কিন্তু R1 বৃদ্ধির সঙ্গে সঙ্গে R2 হ্রাস পায়, আর R2 হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে I2টা হ্রাস পায়। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে তোমার এটা ইম্পর্টেন্ট না, আমাদের মেইন কথা হচ্ছে কি, আমাদের এত কিছু কথা না, আমাদের মেইন কথা হচ্ছে কি যে আমরা I1 কে অপারেট করি তো সেখানে R1 অপারেট হয়, আর R1 অপারেট হলে R2 অটোমেটিক্যালি অপারেট হয়। তাহলে এই পুরো সিস্টেমটা আমরা I1 চেঞ্জের সঙ্গে সঙ্গে R1 চেঞ্জ হয়। তাহলে at what condition the deviation should be minimum? তাহলে আমরা বললাম যে আপতন কোণের যে মানের জন্য এটা পরিবর্তনশীল। ধরলাম যখন DDI1 of delta is equals to 0, তখন বিচ্যুতি কোণ
সর্বনিম্ন হয়। সর্বনিম্ন, তাহলে কি বললাম আমি, I1 এর একটা অপারেট, একটা পরিবর্তন, এটাকে ডিফারেন্সিয়েট করা হয়। তাহলে I1 পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহলে I1 এর একটা নির্দিষ্ট মান থাকবে, যে মানে I1 একটা নির্দিষ্ট মান থাকবে, যে মানে আমরা কি ডেভিয়েশনটা মিনিমাম পাবো। তাহলে I1 অপারেটের সঙ্গে সঙ্গে I1 কি এটাকে অপারেট করছে, অপারেট করলে কি হবে, ডেভিয়েশনটা মিনিমাম হবে, অর্থাৎ এই পার্টটা ডেভিয়েশনটা মিনিমাম হবে। সেটাকে আমরা লিখে দিয়ে বলেছিলাম যে যেখানে I1 এবং I2 সমান হবে, এবং এখানে আমরা কি বললাম যে ডেভিয়েশনটাকে এইভাবে বললাম। বা আমরা কি বলতে পারি, যে ডিডি I1 অফ ডেল্টা মানে কি, এখানে I1 প্লাস I2 মাইনাস A ইজ ইকুয়ালস টু 0। বা এটা কি বলতে পারি যে ডিডি I1 অফ I2 ডিডি I1 অফ A ইজ ইকুয়ালস টু 0। বা 1, যেমন ডিডি এক্স অফ এক্স মানে এটা 1, কিন্তু এটা কত, ডিডি I1 অফ I2 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 0। কেন এটা 0 কেন? কারণ এ তো ধ্রুবক তো কোনো দিন অপারেট হতে পারে না, ধ্রুবকের ডেরিভেটিভ কত, 0 হয়। তাহলে কোনো কিছুর মিনিমাম হওয়ার শর্ত তাকে ডেরিভেটিভ করলে, কোনো কিছু ধর নাও y ইজ ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, এই y কখন মিনিমাম হবে, y এর পরিবর্তন কখন মিনিমাম হবে, যখন যদি y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে শূন্য দেখানো যায়, তাহলে y যখন x এর ডেরিভেটিভে শূন্য হবে তখন y কে মিনিমাম হবে। তো এই ডেল্টা ডেরিভেশনটা মিনিমাম হবে যখন এই ডেরিভেটিভটা, এবার ডেরিভেটিভটা কার উপর হবে, সেটা x এর উপর হবে। ধরুন এখানে তোমার x z p রয়েছে, সেটা x এর উপর হবে না, z এর উপর হবে না, p এর উপর হবে। এখানে মেইনলি যিনি অপারেট হচ্ছে তার উপর, তাই এখানে মেইনলি অপারেট কে, এখানে I2 অপারেট নয়, I2 অপারেট হচ্ছে কার দ্বারা, I1 এর উপর। তাহলে ডিডি I1 অফ ডেল্টা ইজ ইকুয়াল টু 0, তখন ত্রুটিকোণটা সর্বনিম্ন হবে। তাহলে সেটাই হচ্ছে আমরা এখানে দেখলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডিডি I2 বাই ডিডি I1 অফ I2 ইজ ইকুয়াল টু -1। এটা একটা শর্ত, এটাকে আমরা কাজে লাগাবো অবশ্যই, এটা শর্ত না, এটা কোনো কিছুই না এখন বলতে গেলে। আচ্ছা, আবার I1 পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো R1 পরিবর্তন হয়, আর R1 পরিবর্তন হলে তোমার হচ্ছে R2 পরিবর্তন হয়। তাহলে এখানে মেইনলি অপারেট কি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যখন মিনিমামের ক্ষেত্রে অ্যাগেইন ডিডি অফ R1 অফ A ইজ ইকুয়ালস 0, এটাও মিনিমাম হবে। তখন এই মিনিমাম শর্তে, যখন মিনিমাম শর্তটা আরোপ হবে, ডেভিয়েশন যখন মিনিমাম হবে, তখন তোমার যে অ্যাঙ্গেল অফ ডেরিভেটিভটা তোমার R1 এর সঙ্গে 0 হবে, বা এখানে যে শর্তটা যে R1 প্লাস R2 সেটা এর সমান হবে, বা ওটা মিনিমাম শর্ত মেনে চলবে। বা এটাকে আমরা বলতে পারি যে ডিডি অফ R1 এ সমান কত, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা লিখতে পারি, এটা আমি তুলে দিলাম, এখানে আমরা ক্যালকুলেশনটা করি। এখানে আমরা লিখতে পারি বা ডিডি R1 বাই R1 প্লাস ডিডি R2 বাই R1 ইজ ইকুয়াল টু 0, বা এটা তো 1 প্লাস ডিডি R2 বাই R1 ইজ ইকুয়াল টু 0, বা ডিডি R2 বাই ডিডি R1 ইজ ইকুয়াল টু -1। তোমাদের মনে হতে পারে স্যার এইসব প্রমাণ কি পরীক্ষা আসবে? আমি কিন্তু তোমাদের প্রথমেই বলে দিয়েছি এই প্রমাণটা পরীক্ষা আসে না। এই প্রমাণটা সব থেকে বেটার হবে তোমাদের লেখচিত্র থেকে করলে, বুঝতে পারলে? কিন্তু আমরা এটা করে দিচ্ছি, তোমাদের প্রমাণ বই রয়েছে, হয়তো অনেক বই আছে, অনেক বই নেই। হ্যাঁ, তোমাদের ছায়া প্রকাশনের বইয়ে হয়তো থাকবে, চিত্তরঞ্জন দাশগুপ্ত নেই, মহাদেব দাসখানে নেই, তো এটা ইম্পর্টেন্স না, এটা সিলেবাসেও নেই। কিন্তু তোমাদের এই ক্যালকুলেশনটা কীভাবে আসে সেই বিষয়টা আমরা জানার জন্য দেখব। আচ্ছা, এবার আমরা কি করব, যে আমরা যে প্রিজমটা দেখেছিলাম সেই প্রিজমের ক্ষেত্রে, ধরুন এটা প্রিজম, সেই প্রিজমের ক্ষেত্রে
একটা প্রিজম এক্স ওয়াই জেড, একটা পিকিউ রশ্মি কিউ আর আর এস, পি কিউ আর এস। ও এদিকে যাওয়ার কথা, এই দিন আর গিয়ে টি বিন্দুতে সেটা ডেল্টা কোণে বেরিয়ে গেছে, ডেল্টাটা মিনিমাম এটসেট্রা। এটাকে আমরা বলছি I1, এটাকে হচ্ছে R1, এটাকে R2, এটাকে I2, এটাকে আমরা I2 বলছি এটসেট্রা। যাই হোক, এবার আমরা যেটা করব, এই কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে স্নেলসের সূত্র অ্যাপ্লাই করব। সুতরাং আমরা কিউ ও আর বিন্দুতে স্নেলের সূত্র, স্নেলস এর সূত্র প্রয়োগ করে পাই। স্নেলের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কি পাবো? কিউ বিন্দুতে আমরা জানি কি আপতন কোণের সাইন, তাহলে এখানকার প্রতিসরণ বায়ু মাধ্যম মানে 1, তাহলে 1 প্রথমত কিউ বিন্দুতে আমরা কি দেখব যে কিউ বিন্দুতে 1 বায়ু মাধ্যম প্রতিসরণ 1 সাইন অফ I1 ইজ ইকুয়াল টু এই মাধ্যমের প্রতিসরণ কত আমরা বললাম মিউ সাইন R1, বা এটাকে আমরা বলতে পারি সাইন I1 মিউ সাইন R1। যেটাকে আমরা I1 এটাকে আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, যেটা উভয় দিকে ডেরিভেটিভ করি, উভয় দিকে অবকল করে পাই, কি পাবো আমরা? সাইনকে ডেরিভেটিভ করলে কোসাইন হয়, cos of I1 into di1 is equals to mu cos of R1 dR1, এটা ইকুয়েশন নাম্বার 3। আবার আর বিন্দুতে যদি আমরা স্নেল সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এখানে আমরা প্রথমে দেখব মিউ সাইন অফ R2 is equal to এই মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 সাইন অফ I2, বা এটাকে আমরা চাইলে লিখতে পারি সাইন অফ I2 is equal to মিউ সাইন অফ R2। অ্যাগেইন পুনরায় আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? cos অফ I2 di2 মিউ cos অফ R2 dR2, ইকুয়েশন নাম্বার 4। সো আমরা 3 এবং 4 নম্বরকে ডিভাইড করি, 3 এবং 4 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করি বা ভাগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো 3 এবং 4 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? সো 3 divided 4 we get 3 ভাগ 4 করে পাই আমরা পাই কি পাবো? cosine of I1 di1 by cosine of I2 di2 is equals to mu cosine of R1 dR1 mu cosine of R2 dR, বা এটাকে আমরা লিখতে পারি cos of I1
বাই cos of I2 into di1 বাই di2। অ্যাকচুয়ালি আমরা 4/3 করলে বেটার হতো, কোনো অসুবিধা নেই, আমরা করি, কোনো ব্যাপার না। সমানটাকে আমরা লিখতে পারি মিউ cos r1, মিউ কেটে দিতে পারতাম কিন্তু কাটবো না আমরা, কাজে লাগবে, পরে নিলে আবার অ্যাড করতে হবে, ইন্টু dr1 বাই dr2। আচ্ছা, i1 বাই r2 হচ্ছে -1, মানে উল্টো লিখলেও -1, r1 dr1 বাই dr2 -1টা উল্টে লিখলেও -1। তাহলে এই পার্টটা এবং এই পার্টটা উভয় দিকে মাইনাস হওয়ার জন্য আমরা মাইনাস চিহ্ন লিখতে পারি, লিখে কেটে দিতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে এই পার্ট যদি রিমুভ হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, সো ফ্রম 1 and 2 উই গেট, 1 এবং 2 থেকে পাই, সো ফ্রম 1 and 2 উই গেট, 1 এবং 2 থেকে আমরা কি পাই, যে মাইনাস cos of I1 cos of I2 মাইনাস মিউ cos of R1 মিউ cos of R2। মাইনাস মাইনাস আউট, রিমুভ হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো, তার পরবর্তী লাইনটা আমি আর ওখানে লিখলাম না, নাহলে আমি এমনিতে তুলে দিই। টেকিং স্কোয়ার ইন বোথ সাইড, টেকিং স্কোয়ার ইন বোথ সাইড, উভয় দিকে যদি আমরা বর্গ করে দেয়, বর্গ করলে কি পাবো, cos স্কোয়ার I1 cos স্কোয়ার I2 মিউ স্কোয়ার cos স্কোয়ার R1 মিউ স্কোয়ার cos স্কোয়ার R2। এটাকে আমরা কি লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি cos মানে কি 1 মাইনাস sin স্কোয়ার I1 1 মাইনাস sin স্কোয়ার I2 মিউ স্কোয়ার 1 মাইনাস sin স্কোয়ার R1 মিউ স্কোয়ার 1 মাইনাস sin স্কোয়ার R2। বা এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার I1 1 মাইনাস sin স্কোয়ার I2 মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার sin স্কোয়ার R1 মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার sin স্কোয়ার R2। এবার আমাদের একটা সিম্পল সমীকরণ, এটা কিছুই না, জাস্ট এই ডেরিভেটিভগুলো বসিয়ে, মানে মিনিমামের শর্তটাকে আউট করার জন্য এই ডেরিভেটিভ পার্টটাকে আমরা কি করলাম, মানে কলন বিতে যে ডেরিভেটিভ পার্ট করলাম আপতন বিন্দু, এবং এখানে আমরা কি করি ডেরিভেটিভ পার্ট করে সেই ডেরিভেটিভ পার্টকে ডিভাইড করে এই মিনিমামের আপতন কোণ এবং প্রতিসরণ কোণের আপতন কোণ এবং প্রতিসরণ কোণের I1 এর সাপেক্ষে এবং R1 এর সাপেক্ষে যে চেঞ্জ পেলাম সেই চেঞ্জটাকে আমরা এখানে সাবমিট করে এটাকে জাস্ট একটা ক্যালকুলেশন করলাম, যে এটা পার্টটা নিলাম, তারপরে আমরা কি করলাম বর্গ করলাম, বর্গ করে সাধারণ সূত্রে অ্যাপ্লাই করলাম। এরপরে আমাদের একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে, করলে আমরা এমনি পেয়ে যাই। তোমাদের মনে হতে পারে স্যার এগুলি ক্যালকুলেশন কীরকম ক্যালকুলেশন, কিছুই না, জাস্ট একটা ম্যাথামেটিক্স, তোমরা ভেবে নাও ম্যাথামেটিক্স বইয়ে অনেক রকম ক্যালকুলেশন আছে, তার মধ্যে এটা একটা ক্যালকুলেশন, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে বলছি, আমরা জানি কি জানি, যেহেতু আমরা জানি যে এ বাই বি সমান সি বাই ডি, এটাকে আমরা কি লিখতে পারি, সি মাইনাস এ বাই ডি মাইনাস বি, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, এটা আমরা লিখতে পারি। এটা আমরা জানি, আমরা যেহেতু এটা আমরা জানি ঠিক একই রকম ঘটনা আমরা এখানে করবো। এটা এ বাই বি সি বাই ডি, এটা ভেবে না। তাহলে এ বাই বি সমান সি বাই ডি কে আমরা কি লিখতে পারি, আমরা চাইলে লিখতে পারি, সো এটা কি ইকুয়েশন নাম্বার, আমরা কি লিখতে, এটা ইকুয়েশন নাম্বার 1 2 3 4 5, এটা ইকুয়েশন নাম্বার 5 দেই। সো ফ্রম ইকুয়েশন 5 উই গেট 5 নং থেকে আমরা কি পাবো, যে 1 মাইনাস sin স্কোয়ার I1 বাই 1 মাইনাস sin স্কোয়ার I2 is equals to C minus D।
তাহলে এটা মাইনাস এটা, আমরা চাইলে এটাকে লিখতে পারি সি মানে কত, মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r1 মাইনাস এ মানে কত এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার i1। আবার ডি মাইনাস বি, ডি কত, ডি হচ্ছে তোমার এই পার্টটা, মানে মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r2 মাইনাস অফ 1 মাইনাস সাইন স্কোয়ার i2। এটা আমরা লিখতে পারি, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি আচ্ছা, এখানে আরেকটা পার্ট আমরা অ্যাপ্লাই করিনি, তার আগে এখান থেকে 5 নম্বর ইকুয়েশনটাকে একটা আপডেট হবে। এখানে আমাদের স্নেলস লটা অ্যাপ্লাই করতে হবে। আবার আমরা কি জানি বলতো, আমরা জানি সাইন i2 সমান মিউ সাইন r2। তাহলে এই মিউ সাইন r2 কে আমরা কি লিখতে পারতাম, সাইন i2 কে লিখতে পারতাম আমরা এটাকে। তাহলে আমরা চাইলে এই জায়গাটা আমরা একটু ভুল করলাম, ঠিক আছে, আমরা নিচে করি, অসুবিধা নেই, মানে এখানে একটা লাইন জাস্ট বাড়বে, 5 নম্বর সমীকরণটা একটা লাইন বাড়বে, এটা 5 নম্বর সমীকরণ না, 5 নম্বর সমীকরণটা একটা লাইন বেড়ে হবে আর কি। আমরা এই সমীকরণটা আমরা লিখতে পারি এখান থেকে, এটা 5 নম্বর সমীকরণ নয়, বা এটাকে আমরা লিখতে পারি বা 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজ ইকুয়ালস টু মিউ স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার i1, এটাকে আমরা লিখতে পারি মিউ স্কোয়ার সাইন স্কোয়ার i2। দেখো বুঝতে পারলে কিনা। প্রথমে একটা জিনিস ভাবো, তোমাদের কিউ বিন্দুতে স্নেলস ল কি ছিল, কিউ বিন্দুতে স্নেলস ল ছিল সাইন অফ i1 ইজ ইকুয়ালস টু মিউ সাইন অফ r1, আর আর বিন্দুতে স্নেলস ল কি ছিল সাইন অফ i2 ইজ ইকুয়ালস টু মিউ অফ সাইন r2। এটা ছিল না? ভালো করে ভাবো, কিউ বিন্দুতে স্নেলস ল ছিল এটা এবং আর বিন্দুতে স্নেলস ল ছিল এটা। তাহলে কিউ বিন্দুতে এটা কিন্তু উভয় দিকে বর্গ করে, তাহলে কি হবে মিউ স্কয়ার সাইন স্কয়ার r1। তাহলে মিউ স্কয়ার সাইন স্কয়ার r1 এর জায়গায় আমি কি লিখতে পারি, সাইন স্কয়ার i1, জাস্ট সেটাই লিখেছি। আর মিউ স্কয়ার সাইন স্কয়ার r2 এর জায়গায় আমরা কি লিখলাম, সাইন স্কয়ার i2। বুঝতে পারলে? এবার যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, জাস্ট কি দেখবো, এখানে মিউ স্কয়ার থাকবে না, এটা মিউ স্কয়ার থাকবে না, এটা তোমার হচ্ছে i1 স্কয়ার থাকবে, এটা i2 স্কয়ার থাকবে। ভালো করে ভেবে দেখো, তার মানে কি আসলো, a বাই বি সমান সমান ডি সি মাইনাস এ ডি মাইনাস বি, এটা সি মাইনাস এ এটা, আর ডি মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে বা এটাকে আমরা করে কি লিখতে পারি, মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস অফ সাইন স্কয়ার i1 প্লাস অফ সাইন স্কয়ার i1, বা মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস সাইন অফ সাইন স্কয়ার i2 প্লাস সাইন স্কয়ার i2। দেখো এই পার্টের সঙ্গে এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ স্কয়ার মাইনাস 1, বাই মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ স্কয়ার মাইনাস 1 মানে কেটে গিয়ে কত 1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা এখানে কি আছে বলতো 1 মাইনাস সাইন স্কয়ার অফ i1 বাই 1 মাইনাস সাইন স্কয়ার অফ i2, বা আমরা এখানে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার অফ i1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার অফ i2। 1 1 দুদিকে আউট, তাহলে মাইনাস সাইন আউট, তাহলে কি পড়ে থাকলো, তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার i1 ইজ ইকুয়ালস টু সাইন স্কয়ার i2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে উভয় দিকে যদি আমরা সাইন তুলে দেয় তাহলে কি পড়ে থাকলো যে i1 ইজ ইকুয়ালস টু i2। প্রথমত বর্গ তুলবো, তারপর সাইন তুলবো, তাই এটা হচ্ছে গিয়ে, সো দিস ইজ দ্য
this is the condition for angle of minimum deviation যাই হোক, তোমাদের এই মিনিমাম ডেভিয়েশনের এই যে একটা মানে একটা বড়সড় ক্যালকুলাস বা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে না। আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি এটা করতে হবে না, কারণ এটা সিলেবাসে নেই, আসবে না। এই যে জাস্ট এই যে কোন শর্তে আপতন কোণ এবং নির্গমন কোণ যখন সমান হবে, কোনো একটি প্রিজমে যে কোণে আপতিত হবে সেই কোণে যদি আলোকরশ্মি নির্গত হয়, তাহলে তখন যে আমরা ডেভিয়েশনটা পাবো সেই ডেভিয়েশনটা অবশ্যই মিনিমাম হবে। সেই মিনিমামটাই আমরা সেই শর্তটাই জানলাম। এই শর্তটা জাস্ট মনে রাখতে হবে এবং তোমরা একটু এই শর্তের উপর বেস করে লেখচিত্রটা করে রাখো, তাহলে এই না। তাছাড়া এই লেকচারটি বলতে গেলে তোমার 53 নম্বর লেকচারটা লাগবে না, বুঝতে পারবে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।